আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগে জামাতের মাস্টার প্ল্যান, পর্দার আড়ালে ভয়ঙ্কর নীল নকশা। রাজনীতি কি তবে উল্টো পথে হাঁটছে? আমরা গত এক দশকের বেশি সময় ধরে যা দেখেছি তা কি আসলেই বাস্তব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো নাটক চলমান? গভীরভাবে লক্ষ্য করলে এমন কিছু সমীকরণ সামনে আসে যা দেখলে যে কোনো সচেতন মানুষের গা শিউরে উঠবে। আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ নিয়ে, যেখানে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ভেতরে কি তবে জামাতের মাস্টার প্ল্যান এখনো জিয়ে আছে? বন্ধু বেশে শত্রুরা কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আওয়ামী লীগের ভেতরে জামাত ঢুকে আছে। আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই জামাত আওয়ামী লীগের মধ্যে আছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, কোথাও জামাত শিবির ঢোকা বাকি ছিল না। এই যে সাম্প্রতিক সময় একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জামাত আমিরের উপদেষ্টা, যিনি পররাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হবার জন্য, এবং জামাত তাকে অপসারণ করেছে। সেই ব্যক্তি, আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, যে তিনি শেখ হাসিনার আশপাশে কত ক্লোজ ছবিতে তাকে দেখা যাচ্ছে। এই জামাত আমিরের উপদেষ্টাকে শেখ হাসিনার পাশে কে নিয়ে গেছে? একদিন না, একাধিক ছবিতে, বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে তাকে দেখা যাচ্ছে, যুবলীগের প্রেসিডেন্ট শেখ পরশের সাথে তাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার সাথে দেখা যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভেতর জামাত এভাবেই ঢুকেছিল। এবং এখনো যদি বলেন যে জামাত এখনো ঢুকে নেই, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের এতটা চাহিদা, বাংলাদেশ এতটা আওয়ামী লীগকে চাইছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগকে চাইছিল বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ইউনূস সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে মানুষ বলছিল যে আমরা আগেই ভালো ছিলাম। বিএনপি কেবল সরকার গঠন করেছে, 9 দিন, 90 দিন যেতে দিন, দেখুন কি অবস্থা হয়। আবারও চাইবে আওয়ামী লীগ আসুক, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যে পথে আছে সেই পথ থেকে এখনো বাংলাদেশের মাটি আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, তৃণমূলের ত্যাগী মানুষগুলো চায় যে আবার আওয়ামী লীগ আসুক, বাংলাদেশ ভালো থাকে, তারা ভালো থাকে। কিন্তু আওয়ামী লীগ আসবে কিভাবে? এখনো জামাতি মাস্টার প্ল্যানের মধ্যে আওয়ামী লীগ বসবাস করে। বড় প্রশ্ন, ছদ্মবেশের রাজনীতি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে মনে হওয়াটা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগের এক বিশাল অংশ মনে প্রাণে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি আদর্শের জামাতি রাজনীতি লালন করছে। তারা আওয়ামী লীগের ভেতরে ঢুকে এমন এক স্লিপার সেল তৈরি করে রেখেছে এখনো, যা আজ দলটিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। একটু ভেবে দেখুন, গত 15 বছরে কতজন হাইব্রিড নেতা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে। এদের শেকড় কোথায়? এরা কি আদর্শের টানে এসেছে, নাকি কোনো সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে দলকে ধ্বংস করতে এসেছে? এই স্লিপার সেলগুলো আজ এতটাই শক্তিশালী যে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো পর্যন্ত, যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা এখনো পর্যন্ত কলকাঠি নাড়ছে। তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে বলুন? এখনো আওয়ামী লীগকে ভুল পথে চালিত করছে, আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এবার আমরা একটু নজর দিতে চাই বর্তমান পরিস্থিতির দিকে। লক্ষ্য করুন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে। আজ সংসদে কি হলো? রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত জোটের সেই চিরচেনা ওয়াক আউট, বাইরের রাজপথে গত 1.5 বছর ধরে রাষ্ট্রপতির পদত্যাগের যে জিগির তারা তুলেছিল, তাতে তারা আজ অনেকটা সফল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখবেন একদল তথাকথিত আওয়ামী পাতি নেতাকর্মী আর জামাতের সুর এখন হুবহু এক। যে সুরে জামাত কথা বলছে
ঠিক সেই সুরে এই পাতি নেতারাও গলা মেলাচ্ছে। ইস্যুটা কি? ইস্যু হলো মন্ত্রিপরিষদ বিভাগের লিখে দেওয়া ভাষণ। উন্মাদনা কি? উন্মাদনা হলো রাষ্ট্রপতির পদত্যাগ। ফলাফল, দুই পক্ষই যেন এখন একই বৃন্তের দুটি ফুল। যারা চির শত্রু হওয়ার কথা তারা আজ একই লক্ষ্যে কাজ করছে। এটা কি কাকতালীয় নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এখানে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে রাষ্ট্রপতির ভাষণ, সংসদের রাষ্ট্রপতি কোন প্রেক্ষাপটে কিভাবে ভাষণ দেন। সংবিধানের আর্টিকেল 72 অনুযায়ী নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বা প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদকে উদ্দেশ্য করে ভাষণ প্রদান করেন। এই ভাষণে সাধারণত সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরা হয়। বাস্তবে এই ভাষণটি মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়, যদিও তা রাষ্ট্রপতির কণ্ঠে উচ্চারিত হয়। সুতরাং সে আলোকে এখন প্রশ্ন হলো, এই যে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছেন তা যেহেতু সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সারসংক্ষেপ এবং তা মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণারই প্রতিফলন, সেহেতু আজ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দল কর্তৃক প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিল সহকারে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করা কি সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি এবং বর্তমান মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণাকে প্রত্যাখ্যান করা নয় কি? অর্থাৎ জামাত যে সুরে কথা বলছে, আওয়ামী লীগের নেতা, পাতি নেতারাও সেই সুরেই কথা বলছে। এবং এই ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বিগত আওয়ামী লীগ সরকারকে এক প্রকার কাঠগড়ায় নেওয়া ইত্যাদি বিভিন্ন কিছু। আমি এর আগের একটি ভিডিওতেও বলেছি এই ভাষণটা কার তৈরি করে দেওয়া। এটা বিএনপির নীতি আদর্শ। বিএনপি তো আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করবে। এটি জাস্ট একটা রেওয়াজ, সাংবিধানিক রেওয়াজ। সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে সরকারের নীতি, পরিকল্পনা রাষ্ট্রপতির কণ্ঠ দিয়ে বলানো হবে। এখন অনেকে বলবেন যে রাষ্ট্রপতি এই ভাষণ উচ্চারণ করবার আগে পদত্যাগ করলেন না কেন? রাষ্ট্রপতির পদত্যাগ করবার কোনো আজকের আগ পর্যন্ত উপায় ছিল না। আজকে থেকে উপায় তৈরি হলো। আপনারা জানেন রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। স্পিকার পদটি আজকে তৈরি হয়েছে। এখন চাইলে আপনাদের চাওয়া এবং আওয়ামী লীগের পাতি নেতা যারা চাইছেন রাষ্ট্রপতির পদত্যাগ, তাদের চাওয়া এবং জামাতের চাওয়া যেহেতু মিলে গেছে, রাষ্ট্রপতি হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন যে তিনি পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু আজকের আগ পর্যন্ত তার পদত্যাগ করবার কোনো সুযোগ ছিল না। আর এই ভাষণ উচ্চারণ না করে তার কোনো উপায় ছিল না। এবং এই বিপদটাই হয় যে কোনো একটা সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার, আগের সরকারের মাঝখানে যে রাষ্ট্রপতি যিনি থাকেন তার জন্য একটা মহা বিপদের কারণ হয়। অতীতেও এমনটা হয়েছে যে নতুন সরকারের নীতি, পরিকল্পনা ঘোষণা করতে হয় এবং আগের সরকারের বিষোদ্গার গাইতে হয়। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রেই শুধু এটি প্রযোজ্য নয়, অতীতে ইয়াজউদ্দিন আহমেদ, অতীতে বিচারপতি শাহাবুদ্দিন, অতীতে আব্দুর রহমান বিশ্বাস, তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছিল। আজকে কঠিন সময়ের মুখোমুখি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখন প্রশ্ন আসে, এই যে এই খেলায় লাভ আর ক্ষতিকার, বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী স্পিকারের পদ এখন তৈরি। আমি খানিক আগে যেটি বললাম, তাই রাষ্ট্রপতির পদত্যাগের পথও পরিষ্কার। তিনি হয়তো পদত্যাগ করবেনই, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের এতে লাভ কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের এতে কোনো লাভ নেই। আসলে লাভ পুরোটাই জামায়াতের। আওয়ামী লীগের ভেতর সফলভাবে ঢুকে পড়া তারা আজ এমন পরিস্থিতি তৈরি করেছে যেন এই দলটি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আওয়ামী লীগের আজকে করুণ দশা। এই করুণ দশার মধ্যেও জামাতের আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কারা ভাইরাল করছে? ওই গুপ্ত পোস্ট করে মগজটা ধোলাই করছে যে হ্যাঁ তাই তো, আমাদের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, মারো তারে, পোস্ট মারো। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়ে গেছে। একবার ভাবুন, আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চূড়ান্ত নীল নকশা কি তবে খোদ আওয়ামী লীগেরই
ছদ্মবেশীরাই বাস্তবায়ন করছে? দলের ভেতর থেকে কি আওয়ামী লীগের সমাধি খোঁড়া হচ্ছে? শত্রু যখন সরাসরি মোকাবেলা করা যায় না, তখন তারা বন্ধু সেজে ঘরে ঢোকে। আর আওয়ামী লীগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই ঘটছে? ইতিহাস বড় নির্মম। ইতিহাস আমাদের শিখিয়েছে সম্মুখ সমরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক। বন্ধুবেশে শত্রুরা যখন ঘরে ঢোকে, তখন বিনাশ অনিবার্য হয়ে পড়ে। আজ আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে অস্থিরতা, যে আদর্শিক বিচ্যুতি আমরা দেখছি, তা কি জামাতের সেই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের চূড়ান্ত পর্যায়ে? জামাত কি তবে সফলভাবে আওয়ামী লীগের খোলস ব্যবহার করে তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছে? যদি তাই হয়, তবে এই রাজনৈতিক দেউলিয়াত্বের শেষ কোথায়? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ষড়যন্ত্রের শেষ থাকে ধ্বংস দিয়ে। আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা সেই স্লিপার সেল বা ছদ্মবেশীরা আজ সফলতার দ্বার প্রান্তে। তারা দলকে ভেতর থেকে এমনভাবে ফোকলা করে দিয়েছে যে বাইরের আঘাতের আর প্রয়োজন পড়ছে না। দেশ ও রাজনীতির এই ক্রান্তিকালে আমাদের আরও সতর্ক হয়ে প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে হবে। আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, নাকি তারা এই নীল নকশার জালে আটকা পড়ে বিলীন হয়ে যাবে? সময় এর সঠিক উত্তর দেবে। আজকে রাষ্ট্রপতির যারা অপসারণ চাইছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি আলাপটা শেষ করব, দীর্ঘ হচ্ছে, যে রাষ্ট্রপতির অপসারণ করে আপনার কি লাভ বলুন তো? আজকে রাষ্ট্রপতি যদি মেয়াদ পূরণ করে, মনে করুন রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, তিনি মেয়াদ পূরণ করবেন না। যেহেতু জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী জোট চায় না, সেহেতু তিনি মেয়াদ পূরণ করবে না। বিএনপি এই ফাঁদে, অস্থিরতা তৈরির ফাঁদে পা দেবে না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলবে, রাষ্ট্রপতি পদত্যাগ করবে। কিন্তু আওয়ামী লীগারদের জন্য লাভ না ক্ষতি হলো। কারণ রাষ্ট্রপতি যদি থাকতেন, আপনারা কি মনে করেন যে এই যে তারেক রহমান সরকার মেয়াদ পূরণ করবে কিংবা 2 বছর যাবে? বাংলাদেশে আরেকটা রাজনৈতিক সমীকরণ ঘটবে খুব শীঘ্রই। বাংলাদেশ অচল হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে, এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হবে। এবং ক্ষমতার পট পরিবর্তনটা হবে, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয় ক্যান্টনমেন্ট থেকে। সেটা কখনো 16 বছরে হয়, কখনো 5 বছরে হয়। আপনি 2007 সালের যে 111 সরকার, সেটার পেছনে সামরিক শক্তি ছিল। 2024-এর যে ইউনূস সরকার, সেটার পেছনে সামরিক শক্তি ছিল। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি যা বলছে, এবার খুব বেশি সময় নেবে না। এবার অস্থির হতে হয়তো কয়েক মাস, বছরের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হবে, এবং বৈশ্বিক সমীকরণও কিন্তু আছে, যার দরুন ক্যান্টনমেন্ট এসে দাঁড়াবে, ভূমিকা পালন করবে। তারেক সরকারের হয়তো পতন ঘটে যেতে পারে, এবং একটা 111 টাইপের একটা সরকার গঠিত হতে পারে। এবং আপনার আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির মসনদে থাকতো, আপনি কিছুটা হলেও লাভবান হতেন। কিন্তু আপনি চাইছেন রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি অপসারণ হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যেহেতু এই মাটি মানুষের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেহেতু আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবেই। কিন্তু আওয়ামী লীগ এখনো ভুলের রাজনীতিতে বসবাস করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো সেই ব্রেন ওয়াশ, জামাতি ব্রেন ওয়াশের মধ্যে বসবাস করছেন। আমি আমার মতের সাথে আপনাকে একমত হতে হবে এমন কথা বলবো না, জাস্ট একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে আমরা কি করছি, কি ভাবছি। আমাদের ভাবনাগুলো আরো পরিশুদ্ধ হওয়া একান্ত কাম্য। কথা আর বাড়াতে চাই না, এই মুহূর্তের আলাপ থেকে বিদায় নিতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সংসদের প্রথম অধিবেশন ছিল, সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন, তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে।
আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পরে এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফর আসছে, সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলে যে সংসদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো। নিয়ম অনুযায়ী সম্মান, রাষ্ট্রপতি ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলে আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্র পত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্র পত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন, এটা বললেও কি আর না বললেও কি, তিনি তো বিএনপির রাষ্ট্রপতি। সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন, তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, ছুঁড়া ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপরে তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। 2001-এ আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 2000, শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপি সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পর উনি পালাই যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত, দলের জন্য যে ত্যাগ, সেটা করতে যাওয়া, উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো, উনি বক্তৃতা দিলেন লিমিট রেখে, উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল। এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন, নাকি উনি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন? প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, এটা যেতে 1 বছর পেছা 1 বছর আগেরটা আসে, সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না, যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট টেসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন। না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই, আপনি দরকার আপনি রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন, যে আমি ভাষণ দেবো না, আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি।
বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে সে এটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই। বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে। সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্ন ভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা ছাড়া আপনার মানে জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু। আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি এই চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমি তো কলা গাছ দাঁড়া করাইলে আমরা সেখানেই ছিলাম। তাহলে সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব, আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আপনি আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস মাইপাস করার নাম দিয়ে ওখানে যাই কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্টের শিকার হবেন? সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।